তো সিনেমাটি শুরু হয় আরিয়ালের মাধ্যমে, যে একটি মিডিয়া হাউসে কাজ করে এবং সে একজন খ্যাতনামা লেখক হতে চায়, কিন্তু ইদানিং সে প্রকাশ করার মতো কোনো বড় খবর পাচ্ছিল না, যার ফলে খুব বেশি মানুষ তাদের ম্যাগাজিন কিনছিল না। ঠিক সেই সময় একদিন তারা অবশেষে একটি বড় হট টপিক পায়। আলফ্রেড মোরেটি 1990 দশকের এক পপ আপ স্টার অবসর ভেঙে আবারও ফিরে আসে এবং নিজের নতুন অ্যালবাম রিলিজের ঘোষণা দেয়। সবাই অবাক হয়ে যায়। এই খবর আগুনের মতো পুরো মিডিয়া জগতে ছড়িয়ে পড়ে। বিস্ফোরক ভাবে মোরেটি শুধুমাত্র ছয় জন অতিথির তার ব্যক্তিগত কম্পাউন্ডার আমন্ত্রণ জানায়। অ্যালবাম রিলিজের আগে সে অ্যালবামটি শোনার জন্য মোরেটি আমাদের প্রধান চরিত্র আরিয়ালকে আমন্ত্রণ জানায়। তারা বসকেন্ড, একজন টক শো উপস্থিত, একজন ইনফ্লুয়েন্সার ও এক সেলিব্রিটির ছবি তোলা পাপারাজ্জি এবং সে সময়ে এক বিখ্যাত আরজেকেও আমন্ত্রণ জানায়। যখন তারা কম্পাউন্ডারে পৌঁছায় তখন সবকিছুই সবার কাছে স্বাভাবিক মনে হচ্ছিল, বরং ভালোই লাগছিল। কিন্তু সেখানে পৌঁছানোর সাথে সাথে তাদের মোবাইল এবং ল্যাপটপগুলো নিয়ে নেওয়া হয়, যেগুলোর মাধ্যমে তারা বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করতে পারত। বলা হয় এই জায়গায় কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা নিষেধ, তবে ফিরে যাওয়ার সময় তাদের সবকিছু ফেরত দিয়ে দেওয়া হবে। কিন্তু এই সব বিষয় আরিয়ালের মনে অস্বস্তিকর একটি অনুভূতি তৈরি করতে শুরু করে। যাই হোক, কমেন্ট করলেই সুযোগ আছে গিভওয়ে জেতার। বিজয়ী ঘোষণা করা হবে লটারি পদ্ধতিতে, আর সেই বিজয়ীর নাম জানিয়ে দেওয়া হবে আমার তৃতীয় ভিডিওর ইনশাল্লাহ। তো এখনো সময় আছে, দ্রুত কমেন্ট করে আমাদের ফার্স্ট বিজয়ী হয়ে উঠুন। তো আর দেরি না করে এখনই কমেন্ট করুন, ইনশাল্লাহ ভালো কিছু আপনার সাথে হতে পারে। যাই হোক, এখন শুরু করা যাক মূল উদ্দেশ্য। কিছুক্ষণ পর পার্টি শুরু হয়, যে উদ্দেশ্য করে এই সব মানুষকে এখানে ডাকা হয়েছিল, এবং পার্টি চলাকালীন সময় তারা সবচেয়ে চমকপ্রদ একটি বিষয় জানতে পারে। সেটি হলো মোরেটি একটি কালেক্টর, ধর্মীয় গোপন সংগঠন সদস্য, এবং যারা এই কম্পাউন্ডার এসেছে তাদের মধ্যে শুধুমাত্র এই 6 জন বাদে বাকি সবাই ওই একই কালেক্টর সদস্য। তারা নিজেদের লেভেলিস্ট বলে পরিচয় দেয় এবং সবাই একই ধরনের ইউনিফর্ম পরে থাকে। ওই সব লোকদের অনুভূতি, আচরণ এবং অদ্ভুত আচরণ, চাহিনি আর কর্মকাণ্ড দেখে স্পষ্ট বোঝা হচ্ছিল মোরেটি কম্পাউন্ডার কিছু একটি অস্বাভাবিক ঘটছে। এই কালেক্টর আরিয়াল এর কাছে খুব একটি স্বাভাবিক কিছু মনে হচ্ছিল না, তাই সে সিদ্ধান্ত নেয় এই পার্টির মাধ্যমে সে একটি কালেক্টর সম্পর্কে আরো বিস্তারিত জানবে। যাই হোক, দেখা যায় কম্পাউন্ডারে অতিথিদের সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছিল, এমনকি মেসাজাও আরেজের খুব আনন্দের সাথে মেসাজ করছিল। এমন সময় কিছু অদ্ভুত লোক তার কাছে আসে এবং একটি মেশিন চালিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে। এই হত্যাকাণ্ড সরাসরি দেখানো হয়নি, তবে এটা একদম নিশ্চিত করে দেখানো হয় যে আরিয়াল যেটা সন্দেহ করছিল সেটাই সত্যি। এই কালেক্ট একদমই স্বাভাবিক নয়। মোরেটি সম্ভবত তাদের সবাইকে এখানে ডেকেছে কোনো বিশেষ পরিকল্পনা অংশ হিসাবে। পরের দিন সকালে দেখা যায় বাকি 5 জন অতিথির পেছনে দেড়খির মতো কিছু লোক নিয়োগ করা হয়েছে, যারা একদম ছায়ার মতো তাদের অনুসরণ করছে। আর এদের আচরণে সবচেয়ে বিরক্ত হচ্ছিল আরিয়াল। সে দেখতে পায় মোরেটি জঙ্গিং করার সময় তার একটি পোর্ট্রেল আঁকাচ্ছিলেন। আরিয়াল সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, আমি জানতে চাই তোমরা এই কালেক্ট হিসাবে কাজ করে? মোরেটি উত্তর দেয়, এই ধরনের প্রশ্ন বা কি? তখন আরিয়াল বলে, মানে যেমন খ্রিস্টানরা চার্চ যায়, হিন্দুরা মন্দিরে যায়, মুসলিমরা নামাজ পড়ে, তেমন তোমাদের কাল কি? তোমরা কাকে বিশ্বাস করো? এবার মোরেটি আরিয়ালকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয় এমন একটি দলের নাম কি হবে যারা কাউকে বিশ্বাস করে না এবং কিছুই করে না? এই কথার মধ্যেই সে আরিয়ালকে একটি বিশেষ ধরনের ক্যাম্প নিয়ে যায়। সেখানে আরিয়াল দেখে একজন লোক পাগলের মতো ঝিনুক খুলতে চেষ্টা করছে।
সে এমনভাবে নিজেকে কাজে মুগ্ধ ছিল যে একটি ঝিনুক খুলতে গিয়ে তার হাত রক্তাক্ত হয়ে যায়, কিন্তু তারপরও সে কাজ থামায় না। আরিয়াল জিজ্ঞাসা করে, এর মানে কি? মোর্টি উত্তর দেয়, আমরা সবাই এটাই করি কারণ আমরা বুঝতে চাই যে একটি মাত্র মুক্তোর দাম এই 100টা খালি ঝিনুকের চেয়েও বেশি। এটা আমাদের শেখায় এই পৃথিবী সবকিছু সমান নয় এবং এটা মেনে নেওয়াটাই হচ্ছে বড় উপলব্ধি। আরিয়াল মোর্টির কথা পুরোপুরি বুঝতে পারে না, কিন্তু সে তখন নিজের রুমে ফিরে যায়। পরের দিন সকালে যখন সে প্রস্তুতি নিচ্ছিল তখন হঠাৎ করে অনেকজন লোক তার রুমে ঢুকে পড়ে। সবাই ছিল লেভেলিস্ট। আরিয়ালকে বলা হয় তারা এসেছে তাকে গুম করার জন্য। সবকিছু ঠিকই ছিল, কিন্তু হঠাৎ লেভেলিস্টটি আরিয়ালকে অদ্ভুত প্রশ্ন করে, তুমি কি তোমার ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা করছো? আরিয়াল রেগে গিয়ে বলে, এই জিনিসের সাথে তোমাদের কি সম্পর্ক? আমি নিশ্চিত এমন কোনো জায়গা তো তোমার দেখবে না। লেভেলিস্টের উত্তর দেয়, হ্যাঁ আমরা হয়তো দেখবো না, কিন্তু তারপর এটা আমাদের নিয়ম। সে পুরুষ হোক বা নারী, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা এখানে অনেক গুরুত্বপূর্ণ। আর মোর্টি আমাদেরকেও এখানে পাঠিয়েছে এই কারণেই। যাই হোক, প্রস্তুতি শেষ হলে তাদের পার্টিতে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় পার্টিতে এই মুহূর্তে বাইরে থেকে আসে এই 5 জন ছাড়া আর কেউ নেই। এখানে মোর্টি তার পারফরমেন্স শুরু করে, যদিও সে একেবারেই শিশু সুলভভাবে নাচছিল, কিন্তু তবুও সবাই হাসছিল। এমন সময় সেখানে আসা ইনফ্লুয়েন্সটি হঠাৎ করে এত জোরে কাশতে শুরু করে সে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারা এই অবস্থায় সবাই চিন্তিত হয়ে পড়ে, কিন্তু আশ্চর্যের বিষয় মোর্টি তার দিকে না তাকিয়ে বরং সবাই বাইরে নিয়ে যেতে শুরু করে। দেখাশোনা অন্য কেউ করবে, আমাদের একটু ফ্রেশ হওয়া যাওয়া উচিত। বাইরে এসে সবাই একসাথে লেভেলিস্টদের নিয়ে এবং মোর্টির কাল্ট নিয়ে আলোচনা শুরু করে। তখন মোর্টি তাদের সবাইকে বলে, আমাদের কাল্ট বিশ্বাস করে যে কোনো মানুষ যে কোনো সময় ঈশ্বরের হয়ে উঠতে পারে। যে মানুষটি জীবনে প্রথম কোনো কিছু আবিষ্কার করে সে আমাদের চোখে ঈশ্বরের সমান। যেমন যে প্রথম ঘোড়ার জন্য লোহা দিয়ে নাল তৈরি করেছিল ঘোড়াকে নিয়ন্ত্রণ করার জন্য, সেই লোকটিও আমাদের কাছে ঈশ্বর। এই কথার সময় আরিয়াল তার বসকে এক পাশ ডেকে নিয়ে বলে, যদি আমি এই কালেক্টের উপর একটি লেখা লিখি কেমন হয়? এতে আমাদের ম্যাগাজিনটাও হয়তো খুব বড় হিট হবে। কিন্তু তার বস আরিয়ালের এই আইডিয়া মোটেও পছন্দ করে না। তখন তারা এসব নিয়ে কথা বলছিল, তখন হঠাৎ একটি তীর উড়ে এসে আরিয়ালের বসের গায়ে গিয়ে লাগে। আরিয়াল এবং তার বস অদ্ভুত হয়ে যায়। কিছুক্ষণ পর কিছু লোক দৌড়ে এসে পৌঁছায় এবং একটি ছোট ছেলে দৌড়ে এসে ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমি নিশানা ধারা অনুশীলন করছিলাম, হঠাৎ হাত ফসকে গিয়েছে, তাই এই তীরটা গিয়ে আপনাকে লাগে। আরিয়ালের অবাক হয়ে লক্ষ্য করে যে এই শিশুটি মুখে কোনো ভয় বা অদ্ভুততা নেই, বরং সে একদম ঠান্ডা মাথায় শুধু ক্ষমা চাইছে। মুখ ভঙ্গি একটুও বদলায়নি। তার বস গুরুতরভাবে আহত হয়েছিল, তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তার শারীরিক অবস্থা ভালো ছিল না। সন্ধ্যায় আরিয়াল এবং বাকি অতিথিদের কাছে এসে জিজ্ঞাসা করে, তোমাদের কারো কি এখানে কিছু অস্বাভাবিক লাগছে না? আমার তো এই কালটাকে একটু অদ্ভুতই মনে হচ্ছিল। দেখো, ওরা আমাদের ফোন, ল্যাপটপ সবকিছু কেড়ে নিয়েছে, যার মাধ্যমে আমরা বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করতে পারতাম না। তারা 24 ঘন্টা আমাদের নজরদারিতে রেখেছে। কে জানে এখানে কোথাও লুকানো ক্যামেরা বা মাইক্রোফোন বসানো আছে কিনা। তারা হয়তো এখনো আমাদের কথা শুনছে, কিন্তু বাকিরা আরিয়ালের কথাগুলো একেবারেই বুঝতে পারে না, বরং উল্টা সব আরিয়ালকে নিয়ে হাসা শুরু করে এবং জিজ্ঞাসা করে, তুমি কি ভাবছো মোরেটি এত বড় আয়োজন আমাদের ফোন কেড়ে নেওয়ার জন্য করছে? আরিয়াল তখন বুঝতে পারে এই মানুষগুলো কিছুই বুঝতে চায় না, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু সে নিজের মনে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়, সে আর এখানে এক মুহূর্ত থাকবে না। পরের দিন সকালে ভোরে যখন পাহারাদাররা অসতর্ক ছিল, তখন সে জানালা দিয়ে গা ঢাকা দিয়ে বাইরে বেরিয়ে আসে। তার প্রথম লক্ষ্য ছিল তাদের ফোনগুলো খুঁজে বের করা। চলতে চলতে সে কম্পাউন্ডারের ভেতরে একটা অদ্ভুত জায়গা দেখতে পায়, যেটা কম্পাউন্ডারের অন্য জায়গাগুলোর চেয়ে একদম আলাদা ছিল। তারা মনে হয় এর ভিতরে নিশ্চয়ই কোনো গোপন কিছু লুকানো আছে, তাই সে সাহস করে ভিতরে ঢোকে। এই জায়গাটা ছিল একদম অদ্ভুত দেখতে।
বার এর মতো, কিন্তু সেখানে অনেক পশু কাটা মাথা এবং শরীরের অংশ পড়েছিল। এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল এই কালেক্টর নিয়মিত কোনো রিচুয়াল অনুষ্ঠান করে যেখানে পশু বলিও দেওয়া হয়। তবে আরিয়ালের আসল উদ্দেশ্য ছিল তার ফোন খুঁজে বের করা। অনেক খোঁজাখুঁজি করার পর সে একটা ঝুড়ির মধ্যে বেশ কয়েকটি মোবাইল ফোন আর ল্যাপটপ দেখতে পায়। ঠিক এই সময় আমাদের দর্শকদের জন্য আরো এক চমকে দেওয়ার ব্যাপার দেখানো হয়, যেটা আরিয়াল দেখে না, আর সেটা হলো সেই আরজে এর মৃতদেহ, যাকে সিনেমার শুরুতেই নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার মৃতদেহ এখানেই লুকিয়ে রাখা হয়েছিল। আরিয়াল এই জায়গায় যা যা দেখেছিল তাতেই সে ভয় পেয়ে যায়। তড়িঘড়ি করে সে নিজের রুমে ফিরে আসে, ব্যাগ গুছিয়ে নেয় এবং সোজা ময়ূরটির কাছে গিয়ে বলে, আমি এখান থেকে চলে যেতে চাই। ময়ূরটি বারবার তাকে জিজ্ঞাসা করতে থাকে, কি হয়েছে? কেউ কি তোমাকে কিছু বলছে? কেউ কি তোমাকে ভয় দেখাচ্ছে? কিন্তু আরিয়াল তার কোনো প্রশ্নের উত্তর দেয় না, বরং সে পাল্টা জিজ্ঞাসা করে, আরজে কোথায়? ময়ূরটির পরিবর্তন আর অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয়, সে তো ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এরপর আরিয়াল আবার জিজ্ঞাসা করে, আর সে ইনফ্লুয়েন্সার যার তখন সেদিন কাশি হচ্ছিল? অ্যাসিস্ট্যান্ট উত্তর দেয়, আমি তাকে কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে রুমে দিয়ে এসেছি। এখন সে আগের চেয়ে অনেক ভালো আছে। আজ সন্ধ্যায় বাচ্চাদের পাপেট শোতে আমাদের সঙ্গে সে অংশ নেবে। এই সব কথা শোনার পর আরিয়াল স্পষ্টভাবে বলে, আমি এখনই এখান থেকে চলে যেতে চাই। তখন ময়ূরটি আবার জিজ্ঞাসা করে, কি আমাকে বলবে কি ঘটছে? আরিয়াল বলে, আমি কিছুই ব্যাখ্যা করতে চাই না, আমি শুধু এখানে থেকে এখনই চলে যেতে চাই। এই সময় ময়ূরটি আরেকজন সহকারী বলে, এটা সম্ভব না, এই মুহূর্তে সব যানবাহন শহরের দিকে চলে গেছে এবং অন্তত 40 মিনিট আগে এখান থেকে বের হওয়া সম্ভব না। তখন ময়ূরটি বলে, দেখো আমি তোমাকে জোর করে রাখবো না, কিন্তু দয়া করে বাচ্চাদের মন খারাপ করো না, অন্তত তাদের পারফরমেন্সটি দেখে যাও। এই সময় সেই ছোট মেয়েটাও আরিয়ালকে অনুরোধ করতে থাকে, আর অবশেষে ইচ্ছা না থাকলেও আরিয়ালকে রাজি হতে হয়। সন্ধ্যা হয়ে আসে এবং পাপেট শো শুরু হয়, কিন্তু এই শোটা ছিল স্বাভাবিক পাপেট শো মতো না, বরং অনেক অদ্ভুত পুতুলের জায়গায় ছিল মৃত ইঁদুরের পাপেট। এখানে 6টি পাপেট ইঁদুরের দেখানো হয়, যেগুলো ছিল ছয়জন অতিথির প্রতীক। আরিয়াল, তার বস আরজে ইনফ্লুয়েন্সার এবং অন্য দুইজন আরিয়ালের এইসব দেখে খুব অস্বস্তি অনুভব করছিল, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করেনি। হঠাৎ সে যেই দিন বিন ব্যাগের সে বসেছিল সেইটা নড়াচড়া করতে শুরু করে। ভয়ে সে উঠে দাঁড়ায়, আর তারপর সেই বিন ব্যাগটা ছিঁড়ে কিছু একটা বেড়ে আসে। কোনো পশু না, বরং জীবিত এমিলি। এই এমিলি ছিল সেই ইনফ্লুয়েন্সার যে কয়েকদিন আগে হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল। তার মুখের বিভিন্ন অংশ ফুলে গিয়েছিল, এতটা ভীতিকর ছিল সে যে কেউ দেখলে আটকে আরিয়ালের আগে থেকে ভয় ছিল। এমিলিয়া ভিউ আর চোখ এমন ভাবে ফুলে উঠেছিল যেন সেগুলোতে বাতাস ঢুকানো হয়েছে। আরিয়াল রাগে চিকিৎসা করে ময়ূরটিকে জিজ্ঞাসা করে, এমিলিয়ার কি হয়েছে? আরিয়াল রাগে চিৎকার করে ময়ূরটিকে জিজ্ঞাসা করে, এমিলিকের কি হয়েছে? ময়ূরটি একেবারে স্বাভাবিক গলায় উত্তর দেয়, ও এক ধরনের কেমিক্যাল খেয়ে ফেলেছে, যার কারণে শরীরে যেসব অংশ বেশি পানি ধরে রাখতে পারে সেগুলো ফুলে ওঠে। এই বলে সে এমিলির ফুলে থাকা চোখের হাত দেয় এবং সেই চোখটা ফুসকুড়ির মতো ফেটে যায়। ভিতরের তরল বের হয়ে ময়ূরটির মুখে ছিটকে পড়ে। ময়ূরটি ঘৃণা গুলির উঠে এগিয়ে এবং রেগে যায়। এই বলে সে এমিলির ফুলে থাকা চোখে হাত দেয় এবং সে চোখটা ফুসকুড়ির মতো ফেটে যায়। ভিতরে তরল বের হয়ে ময়ূরটির মুখে ছিটকে পড়ে। ময়ূরটি ঘৃণায় গুলিয়ে উঠে এবং রেগে যায়। এখন আরিয়ালের বাকি সাথীরাও বুঝে যায় আরিয়াল ঠিক বলছিল, এখানে কিছুই স্বাভাবিক নয়। তারা এখন থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু লেভেলিস্টার তাদের ধরে ফেলে। সময় নষ্ট না করে তারা আরিয়ালের এক সাথী এবং তার বসকে পেটে ছুরি মোড়ে নির্মমভাবে হত্যা করে। তারা আরিয়ালকেও খুন করতে যাচ্ছিল, কিন্তু সে সুযোগ বুঝে যাকে ধরে রেখেছিল তাকে ধাক্কা দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। নিজেকে বাঁচাতে সে দৌড়ে একটি বাড়িতে লুকিয়ে পড়ে। সেখানে সে দেখতে পায় এটা লেভেলিস্টের একটি জাদুঘর। সেখানে সে আরজের এর কাটা মাথা দেখতে পায়, আর সেই কেমিক্যাল যেটা তার ইনফ্লুয়েন্সে এমিলিকে খাইয়ে মেরে ফেলছিল।
এই সময় পার্টির প্রস্তুতিও চলছিল। এটা দেখে আরিয়াল বুঝে যায় এই সমস্ত লেভেলিস্টরা হয়তো এখন তাদের সবাইকে হত্যা করে কিংবা বলি দিয়ে পার্টি করতে যাচ্ছিল। এর আগেই সে কিছু বুঝে উঠতে পারে বা কিছু করতে পারে। পিছনে থেকে এক পাহারাদার বাথরুমে জানালা দিয়ে ঢুকে পড়ে। সে আরিয়ালের চুল ধরে টেনে আছড়ে মারে এবং তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। যখন আরিয়াল অজ্ঞান ফিরে আসে তখন সে দেখে সে একটি চেয়ারে বাঁধা এবং তার পাশে তার একটি সাথীকেও বাঁধা হয়েছে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছে মোর্টির ও সমস্ত লেভেলিস্টরা যেন এক উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছে। সবার হাতে ছিল শ্যাম্পেনের গ্লাস, আর সেই শ্যাম্পেনের মিশ্রিত ছিল বিষ। তারা সবাই মিলে এই বিষাক্ত শ্যাম্পেন পান করার পরিকল্পনা করছিল। এরপর এক লেভেলিস্ট মেয়ে আরিয়ালের সাথীকে সেই বিষাক্ত শ্যাম্পেন খাওয়ায়। কিন্তু আশ্চর্যের বিষয়, ঠিক যখন সে আরিয়ালকে খাওয়ানোর জন্য এগিয়ে আসে তখন সে জানি না কেন আরিয়ালের ওপর একটু মায়া অনুভব করে। সে সবার সামনে এমন ভাবে ভান করে যেন আরিয়ালকেও শ্যাম্পেন খাওয়াতে যাচ্ছে, কিন্তু বাস্তবে সে আস্তে আস্তে আরিয়ালের বাঁধা দড়িগুলো খুলে দিতে থাকে যাতে আরিয়াল পালাতে পারে। এই সময় তার পা একটি আগুনের পাত্রে লেগে যায় এবং আগুনের চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের মঞ্চ জুড়ে ছড়িয়ে যায়, এমনকি মোর্টি কাপড়ের আগুনে ধরে যায়। সে চিৎকার জলজন্ত অবস্থায় নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এই সুযোগে আরিয়াল এক দারুণ সুযোগে পেয়ে যায় পালিয়ে যাওয়ার। সে সেখান থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং কম্পাউন্ডের বাইরে একটি বাইক খুঁজে পায়। সেটি নিয়ে দ্রুত জায়গা ছেড়ে পালিয়ে যায় এবং অবশেষে নিজের প্রাণ বাঁচায়। পরের দিন সকালে আরিয়াল পুলিশের দল নিয়ে সেই কম্পাউন্ডে ফিরে আসে। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল মোর্টি পালিয়ে যায়নি, বরং সে চুপচাপ বসে পিয়ানো বাজাচ্ছিল, আর তার সামনে রাখা ছিল আগের দিন খুন হওয়া 5 জনের মৃতদেহ। আর আশ্চর্যের বিষয়, বাকি সমস্ত লেভেলিস্টরা সেখান থেকে গায়েব হয়ে গিয়েছে। পুলিশের এরপর মোর্টিকে ওই 5 জনকে খুনের অভিযোগে গ্রেপ্তার করে। এরপর গল্পের সময় এগিয়ে যায়, কেটে যায় 2 বছর। এখন আমরা দেখি আরিয়াল এক নামকরা লেখক হয়ে উঠেছে। সে এক আরজেকে স্বাক্ষর দিচ্ছে। তার লেখা উপন্যাস বেস্ট সেলার হয়েছে, লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে। উপন্যাসে সে মোর্টির সেই গোপন কালেক্ট সম্পর্কে সবকিছু লিখে ফেলেছে, আর সেই বাহিরের কারণেই সে এত দ্রুত বিখ্যাত হয়ে ওঠে। এইসব ইন্টারভিউ চলাকালীন একদিন মোর্টির আইনজীবী আরিয়ালের সঙ্গে যোগাযোগ করে এবং তারা সঙ্গে দেখা করতে চায়। আরিয়ালের কাছে ব্যাপারটা অদ্ভুত মনে হয়, কিন্তু সে সেই সাক্ষ্য চাইতে চায় কারণ তার নিজেও কিছু প্রশ্নের উত্তর জানা বাকি ছিল। যেমন সেদিন তার কালেক্ট অংশ হওয়ার সব মানুষ কোথায় গায়েব হয়ে গেল। এই প্রশ্নগুলো উত্তর খুঁজতে আরিয়াল এই জেলখানায় পৌঁছায় যেখানে মোর্টিকে বন্দি রাখা হয়েছে। প্রথমে আরিয়ালে তাকে জিজ্ঞাসা করে, তুমি কেন তাদের সবাইকে মেরে ফেললে? মোর্টি তখন উত্তর দেয়, আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম কারণ তারা একজন শিল্পীকে সমালোচনা করেছিল, আর আমাদের কালেক্ট একজন শিল্পকে ঈশ্বর মনে করা হয়। এরপর আরিয়াল আরেকটি প্রশ্ন করে, বাকি মানুষগুলো কোথায় গেল? মোর্টি বলে, তারা এখন সারা বিশ্বে সাধারণত মানুষের ভেতর মিশে গেছে। তারা অন্যদের আমাদের কাল্ট সম্পর্কে জানাচ্ছে এবং তাদেরও আমাদের কাল্ট অংশ বানিয়ে নিচ্ছে। এরপর মোর্টি আরিয়ালকে তার নিজেকে লেখা উপন্যাস দেখিয়ে ধন্যবাদ জানায়, আর এখানে আরিয়াল পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ এবার সে বুঝতে পারে সে কত বড় একটা ভুল করে ফেলছে। সে উপলব্ধি করে মোর্টিকে আসলে তার সঙ্গে এক ভয়ানক চাল খেলেছে। প্রথম দিন থেকে শুরু করে যত কিছু ঘটেছিল, আরিয়াল বসের সঙ্গে কম্পাউন্ডারে যাওয়ার সেখানে সবকিছু পর্যবেক্ষণ করা, সবার মৃত্যু, এমনকি আরিয়ালের পালিয়ে আসাও সবাই ছিল মোর্টি সাজানো পরিকল্পনাংশ। এই পুরো নাটক করা হয়েছিল শুধু এই কারণে যাতে আরিয়াল ফিরে গিয়ে তাদের কাল্ট নিয়ে একটা উপন্যাস লেখে এবং সেই উপন্যাসের মাধ্যমে সারা পৃথিবী তাদের কাল্ট বার্তা ছড়িয়ে পড়ে। সব বুঝে আরিয়ালের নিজের ভুল বুঝতে পায়। সবচেয়ে বেশি কষ্ট হচ্ছিল এই ভেবে যে সে অনিচ্ছা সত্ত্বেও একটা ভয়ঙ্কর কাল্টকে সারা পৃথিবী ছড়িয়ে দিয়েছে।
শেষে আরিয়াল মোরটিকে জিজ্ঞাসা করে, কেন শুধু আমাকে? মোরটি হাসি মুখে উত্তর দেয়, কারণ তোমার টাকার প্রতি লোভ ছিল না, কারো প্রতি ছিল না কোনো পক্ষপাত, তুমি ছিলে একেবারে সরল হৃদয়ের, তাই আমার তোমাকে বেছে নিয়েছিলাম। আর আজ তোমার কারণে আমাদের কাল্টের নাম পৃথিবীর প্রতিটি কোণায় পৌঁছে গেছে, মানুষ দলে দলে আমাকে কাল্টে যোগ দিচ্ছে। এই কথাগুলো শুনে আরিয়াল আরো বেশি শোকগ্রস্ত হয়ে পড়ে, ভিতরে ভিতরে ভেঙে পড়ে সে। আর এই বিতর্কত উপলব্ধির মধ্যে সিনেমাটি শেষ হয়। মুভিটির ব্যাখ্যা কেমন লাগলো, আপনার মতামত কমেন্ট জানান, অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ কমেন্ট করলেই গিভওয়ে জেতার সুযোগ আছে। বিজয়ী ঘোষণা করা হবে আমাদের তৃতীয় ভিডিওতে। আর এমন আরো রহস্যময় এবং থ্রিলারি মুভি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের মুভিতে গিভওয়ে কে বিজয়ী হলেন তাকে নিয়ে। ধন্যবাদ সবাইকে।